আমি ক্লাস 9-এর ভূগোলের যে চ্যাপ্টারটা আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এর কতগুলো প্রশ্ন উত্তর আলোচনা করব। 5 নম্বরের কতগুলো প্রশ্ন আছে সেগুলোর উত্তর, আর 2-3 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তরও বলে দেবো। শুধু 1 নম্বরের প্রশ্নগুলো দেওয়া থাকবে, সেগুলো তোমরা খাতায় লিখে রাখবে। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন দেখো রয়েছে, পাঁচ সঞ্চালন তত্ত্বের ভিত্তিতে ভঙ্গির পর্বতের সৃষ্টির ব্যাখ্যা করো। আচ্ছা, উত্তরটা বলছি। 5 সংস্থার মতবাদের প্রবক্তাগণ পুজো, উইলসন পাত কথাটি প্রথম বলেন। পরে পার্কার, ম্যাকেঞ্জি, মর্গান, অলিভার ও পিচো এই মত পোষণ করেন। পিচোকে পাত তত্ত্বের জনক বলা হয়। সাম্প্রতিককালে বিজ্ঞানীরা ভঙ্গির পর্বতের সৃষ্টিতে 5 সংস্থার মতবাদের কথা বলে থাকেন। 5 সঞ্চালন তত্ত্ব অনুসারে ভূত্বক কয়েকটি গতিশীল পাতের সমন্বয়ে গঠিত। এই পাতগুলি গুরুমণ্ডলের নিচের দিকে উত্তপ্ত ও তরল ম্যাগমা স্তরের উপর ভেসে থাকে। একটি পাত মহাদেশ বা মহাসাগর দুটি মিলিয়ে গঠিত হয়। উত্তর আমেরিকার প্লেট, দক্ষিণ আমেরিকার প্লেট, আফ্রিকা প্লেট, ভারতীয় প্লেট, প্রশান্ত মহাসাগরীয় প্লেট ইত্যাদি এই রকম কয়েকটি প্লেট বা পাত ভূ অভ্যন্তরে প্রচণ্ড উষ্ণতার ফলে ম্যাগমা স্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয়। ভূগর্ভের উত্তপ্ত বিক্ষুব্ধ মণ্ডলে ভূসংকোচ দেখা দিলে মহাসাগরীয় পাত গতিশীল হয় এবং তার সঙ্গে মহাদেশীয় পাতও চলতে থাকে। পরস্পর অভিমুখী দুটি পাতের অপেক্ষাকৃত ভারী পাতটি পার্শ্বচাপের ফলে হালকা পাতের নিচে ঢুকে যায়। এই সময় দুটি পাতের মাঝখানে অবস্থিত অগভীর সমুদ্রে সঞ্চিত পাললিক শিলা সংকুচিত হয়ে ভাঁজ পড়ে। দুটি পাতের আরো অগ্রগমন ঘটলে ভাঁজপ্রাপ্ত শিলাস্তর ওপরে উঠে ভঙ্গির পর্বতের রূপ নেয়। উদাহরণ হচ্ছে ভঙ্গির পর্বতের হিমালয় এশিয়ায়, আল্পস আর হচ্ছে ইউরোপে, আর রকি হচ্ছে উত্তর আমেরিকায়। যখন দুটি পরস্পর অভিমুখী মহাদেশীয় পাতের বা অভিসারী পাতের সংঘর্ষ হয় তখন পর্বতের সৃষ্টি হয়, যেমন হিমালয়। যখন দুটি মহাসাগরীয় পাতের প্রতিসরণ ঘটে, অর্থাৎ তারা পরস্পর বিপরীতগামী হয়, তখন মহাসাগরীয় উচ্চভূমি ও দ্বীপ সৃষ্টি করে। যখন একটি মহাসাগরীয় ও একটি মহাদেশীয় পাত পরস্পর অভিমুখী বা অভিসারী হয় ও সংঘর্ষ ঘটায়, তখন কর্ডিলেরা বা পর্বতমালা সৃষ্টি করে, যেমন রকি উত্তর আমেরিকা। যে সকল পাতের পরস্পর সমান্তরালভাবে প্রতিসরণ ঘটে তাদের নিরপেক্ষ পাত বলে। ক্যালিফোর্নিয়ার উত্তর ও দক্ষিণ বরাবর স্যান অ্যান্ড্রিস জ্যুতি এর উদাহরণ। আচ্ছা, এবারে দেখো 2 নম্বরের প্রশ্নটা দিয়েছি, ভঙ্গির পর্বতের বৈশিষ্ট্য লেখো। 2 নম্বরের প্রশ্নের উত্তরটা বলছি। ভঙ্গির পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে: 1. শিলাস্তরের উপর ক্রমাগত চাপ ও টানের ফলে ভঙ্গির পর্বত সৃষ্টি হয়। এই ফলে এই পর্বতের কতগুলি বৈশিষ্ট্য দেখা যায়। ভঙ্গির পর্বতের ভাঁজের ঊর্ধ্বাংশকে ঊর্ধ্বভঙ্গ আর অবনত অংশকে ভাঁজের ঊর্ধ্বাংশকে ঊর্ধ্বভঙ্গ আর অবনত অংশকে অধোভঙ্গ বলে। 2. ভূ আভ্যন্তরীণ আলোড়নের কারণে ভঙ্গির পর্বতে চ্যুতি সৃষ্টি হয়। 3. সাধারণ পাললিক শিলাস্তরে চাপের ফলে ফাটল সৃষ্টি হয়। পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমা এই সব ফাটল বরাবর পাললিক শিলাস্তরে অনুপ্রবেশ করে। প্রচণ্ড তাপ ও চাপের ফলে এই শিলাগুলি পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়, যেমন স্লেট, মার্বেল, কোয়ার্টজাইট ইত্যাদি। 4 নম্বর, ভূত্বকীয় পাতে পরস্পর অভিমুখী সঞ্চালনের সময় দুটি পাতের মুখোমুখি সংঘর্ষের সীমানায় ভঙ্গির পর্বত গড়ে ওঠে। 5. এই পর্বতে জীবাশ্ম দেখা যায়। 6.
স্তরবিন্যাস থাকে, যেমন হিমালয় পর্বত আঙ্গারা ল্যান্ড ও গন্ডোয়ালা ল্যান্ডের মাঝখানে অবস্থিত। আচ্ছা, এবারে দেখো 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্ন, স্তূপ পর্বতের উৎপত্তি সম্বন্ধে লেখো। আচ্ছা, স্তূপ পর্বতের উৎপত্তি। ভূ আলোড়ন জনিত টান ও সংনমনের প্রভাবে যখন ভূত্বকের শিলাস্তরে ফাটল ও চ্যুতি দেখা যায় এবং তার ফলে চ্যুতির একদিকে শিলাস্তর স্তূপাকারে উঠে পর্বতের সৃষ্টি করে, তাকে স্তূপ পর্বত বলে। উদাহরণ হচ্ছে সাতপুরা, ভারতের সাতপুরা, ফ্রান্সের ভোজ প্রভৃতি। অনেক সময় প্রবল ভূ আলোড়নের ফলে ভূত্বকের শিলাস্তরে প্রচন্ড টান ও সংনমনের সৃষ্টি হয় এবং এর ফলে শিলাস্তরে কোনো ভূমিভাগ যা খাড়াভাবে ফাটল দেখা দেয়। পরে আবার ভূ আলোড়নের ফলে ওই ফাটলের একদিকে অংশ অপর অংশ থেকে বিচ্যুত হয়ে নিচে নেমে যায় বলে বা নিচে নেমে যায় বা ওপরে উঠে যায়, একে চ্যুতি বলে। ভূত্বকে যে রেখা বরাবর এই চ্যুতি ঘটে তাকে চ্যুতি রেখা এবং যে তলে চ্যুতি হয় তাকে চ্যুতিতল বলে। ওই চ্যুতির ফলে যখন ভূত্বকের শিলাস্তর চ্যুতিরেখা বরাবর স্তূপাকারে ওপরে উঠে পড়ে তখন সৃষ্টি হয় স্তূপ পর্বত। ভূপৃষ্ঠে এই স্তূপ পর্বত গঠিত হয় আবার দুভাবে। সেটা কিরকম? এক, দুটি সমান্তরাল চ্যুতিরেখার মাঝখানের অংশ চাপের ফলে ওপরে উঠে স্তূপ পর্বত সৃষ্টি করে, একে বলে হোস্ট জাতীয় স্তূপ পর্বত। উদাহরণ হলো মধ্য ভারতের সাতপুরা। আবার আরেকটি ভাবে হয়, সেটি হচ্ছে দুটি সমান্তরাল চ্যুতিরেখার মধ্যবর্তী অংশে ভূমি খাড়াভাবে বসে গেলে ওই অবনমিত অংশের দুপাশে যে দুটি উচ্চভূমি সৃষ্টি হয় সেই দুটি হচ্ছে চ্যুতি হচ্ছে স্তূপ পর্বত। উদাহরণ হচ্ছে ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট। স্তূপ পর্বতের পাশাপাশি সাধারণত গ্রস্ত উপত্যকা বা গ্রামের সৃষ্টি হয়। এবারে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে আগ্নেয় ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য লেখো। আচ্ছা, এবার আমি বলছি আগ্নেয় আর ক্ষয়জাত পর্বতের পার্থক্য। আগ্নেয় পর্বত: 1. ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা লাভারূপে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বতের সৃষ্টি করে, অর্থাৎ এটি সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। আর এদিকে ক্ষয়জাত পর্বতের 1 বলছি, রোদ, বৃষ্টিপাত, নদী, বায়ুপ্রবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির ফলে ক্ষয়কার্যের ফলে কোনো প্রাচীন পার্বত্য অংশ বা উচ্চভূমি ক্ষয় হয়ে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি করে, এটি ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। এবার হচ্ছে 2, ভূগর্ভস্থ আগ্নেয় পদার্থ বা ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল অংশ বা ফাটলের মধ্য দিয়ে উৎক্ষিপ্ত হয় এবং তারই চারপাশে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি হয় বলে এর আরেকটা নাম হচ্ছে সঞ্চয়জাত পর্বত। আর এর 2 হচ্ছে প্রাচীন পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি অপেক্ষাকৃত নরম শিলাসমূহ ক্ষয় হয়ে অবশিষ্ট কঠিন শিলাস্তরের মাধ্যমে ক্ষয়জাত পর্বত সৃষ্টি হয় বলে এর আরেক নাম হচ্ছে অবশিষ্ট পর্বত। এবারে বলছি 3 নম্বর এই আগ্নেয় ক্ষয়জাত পর্বতের পার্থক্যের মধ্যে। 3 নম্বর হচ্ছে কেবলমাত্র আগ্নেয় শিলাসমূহের মাধ্যমে আগ্নেয় পর্বত গঠিত হয়। এখানে 3 নম্বর হচ্ছে আগ্নেয় পাললিক ও রূপান্তরিত যে কোনো প্রকার শিলার মাধ্যমে ক্ষয়জাত পর্বত গঠিত হতে পারে। এবারে হচ্ছে 4 নম্বর, অধিকাংশ আগ্নেয় পর্বতের আকৃতি ত্রিভুজ বা শঙ্কুর মতো, কিছু গম্বুজাকৃতি আগ্নেয় পর্বতও দেখা যায়। আর 4 নম্বর এখানে হচ্ছে বিশেষ কোনো আকৃতি না হলেও গম্বুজের মতো কিছুটা হয় এবং শিখর দেশ তীক্ষ্ণ এবং সুচালো হয় না। 5 হচ্ছে শিখর দেশে একটি আগ্নেয় পর্বতের গর্ত বা জ্বালামুখ থাকে। আর এই 5 ক্ষয়জাত পর্বত হচ্ছে শিখর দেশের ভূমিতে কোনো বৈচিত্র্য লক্ষ্য করা যায় না। 6, আগ্নেয় পর্বতের চারপাশে ঢাল বেশ খাড়া হয় আর ক্ষয়জাত পর্বতের চারপাশে ঢাল খাড়া হয় না। 7, আগ্নেয় পর্বতের উচ্চতা মাঝামাঝি হয়
আর ক্ষয়জাত পর্বতের উচ্চতা কম হয়। আচ্ছা, 8 হচ্ছে আগ্নেয় পর্বত ক্ষয়কার্যের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয় বলে এর উচ্চতা যে কোনো সময় বাড়তে পারে। আর এখানে 8 হচ্ছে ক্ষয়কার্যের ফলে এগুলি সৃষ্টি হয় বলে উচ্চতা ক্রমশ কমতে থাকে। আচ্ছা, এবারে হচ্ছে দেখো রয়েছে 5 নম্বর, মালভূমির শ্রেণী বিভাগ করো। আচ্ছা, সমুদ্রতল থেকে বেশ উঁচুতে 300 থেকে 600 মিটার উপরিভাগ যথেষ্ট তরঙ্গায়িত বা বন্ধুর এবং চারদিকে খাড়াই ঢালযুক্ত এরকম বিস্তৃত ভূমিকে মালভূমি বলে। আচ্ছা, যেমন তিব্বতের মালভূমি। আচ্ছা, পর্বতের গঠন বৈশিষ্ট্য অনুসারে মালভূমিকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়। 1 হচ্ছে পর্বতবেষ্টিত মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি 2, 3 হচ্ছে লাভা মালভূমি। পর্বতবেষ্টিত মালভূমি ভূ আলোড়নের ফলে ভঙ্গির পর্বত তৈরি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণীর মাঝখানের জায়গাগুলি চাপের জন্য উঁচু হয়ে মালভূমির সৃষ্টি হয়। এই মালভূমির চারদিকে পর্বত থাকে বলে এর নাম পর্বতবেষ্টিত মালভূমি। উদাহরণ হচ্ছে তিব্বতের মালভূমি, এর উত্তরে কুনলুন ও হিমালয় পর্বত দ্বারা এটি বেষ্টিত। আচ্ছা, এর কতগুলো বৈশিষ্ট্য আছে। এই মালভূমি ভঙ্গির পর্বতশ্রেণীর মধ্যে গড়ে ওঠে। 2 সুবিস্তৃত ও চ্যাপ্টা শীর্ষদেশ হয়। 3 বহুদূর বিস্তৃত ও আয়তন বিশালাকার হয়। 2 হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয়কারী শক্তির মাধ্যমে প্রাচীন মালভূমি অঞ্চল ধীরে ধীরে ক্ষয় হয় এবং উচ্চতাও হ্রাস পায়। নদ নদী এবং এর শাখা প্রশাখা মালভূমিটিকে ধীরে ধীরে ছোট ছোট অংশে ভাগ করে ফেলে। এইভাবে কোনো বিস্তৃত মালভূমি অঞ্চল সংকীর্ণ নদী উপত্যকা মাধ্যমে বিচ্ছিন্ন হলে তাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। আমার হচ্ছে উদাহরণ হচ্ছে ছোটনাগপুর মালভূমি। 3 নম্বরে বললাম লাভা মালভূমি। অগ্নুৎপাতের ফলে লাভা জমে যে মালভূমির সৃষ্টি হয় তাকে লাভা মালভূমি বলে। ভূপৃষ্ঠের দুর্বল অংশের ফাটল দিয়ে কখনো কখনো উত্তপ্ত লাভা বেরিয়ে আসে এবং ভূপৃষ্ঠে সঞ্চিত হয়। কালক্রমে ওই লাভা শীতল ও কঠিন হয়ে মালভূমির আকার ধারণ করে, তাকে লাভা মালভূমি বলে, যেমন মহারাষ্ট্র মালভূমি। আচ্ছা, আরেকটি মালভূমি আছে, ওর 3টে হচ্ছে মেন, আর একটা মালভূমি হচ্ছে 4, সেটা হচ্ছে মহাদেশীয় মালভূমি। সাধারণত ভূগাঠনিক আলোড়নের ফলে মহাদেশীয় মালভূমির সৃষ্টি হয়। বহু পূর্বে প্রাচীন শিল মালভূমি অঞ্চলে ভেঙে এই মহাদেশীয় মালভূমির উৎপত্তি হয়েছে, যেমন প্রাচীন গন্ডোয়ালাল্যান্ড ভেঙে আফ্রিকান মালভূমি হয়েছে। আচ্ছা, এবারে দেখো 6 নম্বর প্রশ্ন, সঞ্চয়াত সমভূমির বর্ণনা দাও। নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তিগুলির সঞ্চয় কার্যের ফলে সঞ্চয়জাত সমভূমি গঠিত হয়। সাধারণত পলি, নুড়ি, কাকর, বালি প্রভৃতি ভূপৃষ্ঠের অবনত বা নিচু অংশে জমা হয়ে এই সমভূমির সৃষ্টি হয়। আচ্ছা, এদের মধ্যে 1 হচ্ছে পলিগঠিত সমভূমি। নদী গঠিত সমভূমির উৎপত্তি ও গঠনটা বলছি আগে। উঁচু পর্বত থেকে নদী প্রবাহ খরবেগে নিচে নামার সময় নুড়ি, পাথর, বালি, কাকর, কাদা নিয়ে আসে। নিচে নেমে নদীর স্রোতের বেগ কম হয়ে যায় এবং কারণ ভূমির ঢাল হ্রাস পায়, ফলে ওপর থেকে নিয়ে আসা নুড়ি, পাথর, বালি, কাদা প্রভৃতি নদী তার 2 তীরে জমা করতে থাকে। ক্রমশ এই পলিমাটি জমে নদীর 2 তীরে নিচু জায়গায় ভরাট হয়ে যায় ও এই সমভূমির রূপ নেয়। পলি দিয়ে এই সমভূমি গঠিত হওয়ার জন্য এর নাম হচ্ছে পলিগঠিত সমভূমি। উদাহরণ হচ্ছে উত্তর ভারতের বিশাল সমভূমি সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের পলি দিয়ে এই অঞ্চলটি গঠিত হয়েছে। আচ্ছা, পলিগঠিত সমভূমি আবার 2 প্রকার। 1 হচ্ছে প্লাবন সমভূমি আর একটা হচ্ছে বদ্বীপ সমভূমি। প্লাবন সমভূমির উৎপত্তি ও গঠন। বালি, কাদা, পলি প্রভৃতি নদী বয়ে নিয়ে যায়। প্রবল বর্ষায় নদীতে বন্যা হয়। নদীর জল 2 কূল ছাপিয়ে ভেতরে ঢুকে পড়ে। জল সরে গেলে সেখানে পলি পড়ে থাকে। এইভাবে নদীর 2 কূলে নিচু জমির নদীর প্লাবনে বা বন্যার ফলে ক্রমশ ভরাট হয়ে সমভূমিতে পরিণত হয়। এই সমভূমি প্লাবন সমভূমি নামে পরিচিত। পলিমাটি সঞ্চিত হয়ে এই সমভূমি গঠিত হয়, তাই একে সঞ্চয়জাত সমভূমিও বলে। উদাহরণ, পৃথিবীর প্রায় সব নদীর তীরে কম বেশি প্লাবন সমভূমি দেখা যায়।
আমাদের গঙ্গা, ব্রহ্মপুত্র এবং এদের উপনদীগুলির তীরে বিস্তৃত প্লাবন সমভূমি গড়ে উঠেছে। গাঙ্গেয় সমভূমি ভারতের সর্ববৃহৎ সঞ্চয়জাত সমভূমি। আর প্লাবন সমভূমির কতগুলো বৈশিষ্ট্য আছে সেগুলো বলছি। এই সমভূমিতে নদীর দুই তীরে স্বাভাবিক বাঁধের সৃষ্টি হয়। দুই হচ্ছে পলি সঞ্চয়ের ফলে গঠিত হয় বলে পলিস্তর দেখা যায়। আচ্ছা, 3 বিশেষ বৈশিষ্ট্য হিসাবে বিনুনি আকৃতির নদী, মিয়েন্ডার, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, লিভি, জলাভূমি প্রভৃতি দেখা যায়। এবার বলছি বদ্বীপ সমভূমির উৎপত্তি ও গঠন। নদী যতই মোহনার দিকে অগ্রসর হতে থাকে ততই তার স্রোতের বেগ কমতে থাকে। এই সময় নদীগর্ভের ক্ষয় একেবারে বন্ধ হয়ে যায়। দুই তীরে ক্ষয় কিছু কিছু চলতে থাকে, ফলে নদী উপত্যকা খুব গভীর, চওড়া ও গভীর হয়। স্রোতের বেগ কমে যাওয়ার ফলে জলের মধ্যে মিশে থাকা বালি, মাটি প্রভৃতি নদীগর্ভ ও নদীর দুই তীরে জমা হতে থাকে। এইভাবে নদীর নিম্নগতিতে বালি ও মাটির তলানে জমে জমে নদীগর্ভ উঁচু হয়ে ওঠে। তখন নদীর স্রোত ওই উঁচু জমিতে বাধা পেয়ে দুপাশ দিয়ে বয়ে যায় এবং ক্রমে বহু শাখা প্রশাখা সৃষ্টি হয়। এইভাবে নদীর মোহনায় বাংলায় ব অক্ষরের মতো যে ত্রিকোণা ভূমিখণ্ডের সৃষ্টি হয় তাকে বদ্বীপ বলে। কালক্রমে বদ্বীপ বিস্তৃত হতে থাকে এবং পার্শ্ববর্তী সমভূমির সঙ্গে মিশে যায়। আচ্ছা, এইভাবে বদ্বীপ সমভূমির সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে ভারতের গাঙ্গেয় বদ্বীপ সংলগ্ন সমভূমি বদ্বীপ সমভূমির উদাহরণ। গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ পৃথিবীর বৃহত্তম। আচ্ছা, এবার হচ্ছে বদ্বীপের বৈশিষ্ট্য। এই সমভূমি চ্যাপ্টা তল বিশিষ্ট হয়। এই দুই সাধারণত নদী মোহনায় ত্রিভুজাকৃতি ভূমিরূপ গঠন করে। 3 প্লাবন সমভূমির প্রসারিত অংশবিশেষ। 4 বদ্বীপ সমভূমি নদী মোহনায় গড়ে ওঠে, ফলে কোনো অঞ্চলে মূল নদী বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়। আচ্ছা, এবারে বলবো উপকূল সমভূমি। আচ্ছা, সমুদ্রের উপকূল অগভীর। এই অগভীর অংশে নদীবাহিত বা সমুদ্রের ক্ষয়জাত নুড়ি, বালি, মাটি, বালি যেগুলো জমা হয়ে অনেক সময় উঁচু হয়ে ওঠে ও সমভূমির আকার ধারণ করে। আবার অনেক সময় ভূমিকম্পের ফলে উপকূলের অগভীর অংশ জল থেকে জেগে ওঠে এবং সমভূমির সৃষ্টি করে। এইভাবে যেসব সমভূমির উৎপত্তি হয় তাদের উপকূল সমভূমি বলে। উপকূল সমভূমি সাধারণ সমুদ্রের দিকে ঢালু হয়। এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এই সব দেশে এই সমভূমি, উপকূলের সমভূমি দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার হচ্ছে হ্রদ সমভূমি। কোনো বড় হ্রদে বালি, নুড়ি, কাকর জমা হয়ে এই সমভূমির সৃষ্টি হয়, যেমন কাশ্মীর উপত্যকা। এর মধ্যে একটা হচ্ছে হিমবাহ সমভূমি। উচ্চ পার্বত্য উপত্যকা থেকে হিমবাহ প্রবাহের সময় হিমবাহ বাহিত মোড়েন সঞ্চয় করে এই সমভূমির সৃষ্টি করে। কখনো হিমবাহের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে অন্য জায়গায় গিয়ে গলিত হয় এবং এর ফলে হিমবাহ বাহিত পলি জমে সেখানে টিল সমভূমি সৃষ্টি করে। আচ্ছা, আরেকটি হচ্ছে লোয়েস। কোনো বৃহৎ অবনত আর্দ্র অঞ্চলে বায়ুবাহিত মরুভূমির সূক্ষ্ম বালি সঞ্চিত হয়ে সমতল ভূমির সৃষ্টি করে, তাকে লোয়েস সমভূমি বলে। যেমন হোয়াংহো নদীর পশ্চিমে এরকম লোয়েস সমভূমি অন্তর্গত। আচ্ছা, এবার হচ্ছে বড় প্রশ্নগুলো সব বলে দিলাম। এবার হচ্ছে দেখো 3 নম্বরের প্রশ্নগুলো দেখো। আচ্ছা, 3 নম্বরের প্রশ্নগুলো দেখো। এই ভূমিরূপ গঠনকারী ওখান থেকেই করেছি, সে প্রশ্নগুলো করেছি। দেখো রয়েছে আরোহণ ও অবরোহণ কাকে বলে। আচ্ছা, বহিস্থ ভূমিরূপ গঠন প্রকৃতি প্রধানত 2 ভাগে সংগঠিত হয়। এক হচ্ছে অবরোহণ ও আরোহণ। ভূপৃষ্ঠের প্রাকৃতিক শক্তিগুলো এজেন্ট হিসাবে কাজ করে। যেমন অবরোহণ প্রক্রিয়ায় প্রধান শক্তি হলো আবহবিকার, ক্ষয়ীভবন, পুঞ্জিত ক্ষয়, সেগুলি নদী, বায়ু, হিমবাহ দ্বারা ঘটে। অন্যদিকে আরোহণ প্রক্রিয়ায় প্রধান উপাদান নদী, বায়ু, হিমবাহ। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ায় অনবরত ভূপৃষ্ঠে সাধিত হয়। এই 2 প্রক্রিয়ায় স্থানীয়ভাবে
ভূমিরূপের পরিবর্তন ঘটে। আচ্ছা, একদিকে অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ স্থানগুলি নিম্নক্ষয়ের শেষ সীমায় পৌঁছায়, অপরদিকে আরোহণ প্রক্রিয়ায় ক্ষয়জাত ও পরিবাহিত সমস্ত পদার্থের পুঞ্জীভবন বা সঞ্চয় ঘটে, ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি করে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন এখানে রয়েছে, সেটা হচ্ছে নবীন ভঙ্গির প্রাচীন ভঙ্গির পর্বতে কাকে বলে। আচ্ছা, যে নবীন ভঙ্গির পর্বত আর প্রাচীন ভঙ্গির পর্বত বলছি, যে সকল পর্বত আজ থেকে 10 থেকে 25 মিলিয়ন বছর আগে সৃষ্টি হয়েছে তাদের নবীন ভঙ্গির পর্বত বলে। এই পর্বত সুউচ্চ হয়, তীক্ষ্ণ চূড়াযুক্ত হয়, উচ্চতায় সমুদ্রতল থেকে 3000 মিটারের বেশি হয়, উদাহরণ হিমালয়, আল্পস এগুলো। আর প্রাচীন ভঙ্গির পর্বত হচ্ছে আজ থেকে প্রায় 200 মিলিয়ন বছর আগে উৎপত্তি হয়েছে। এই পর্বত বেশি উচ্চ হয় না, সমুদ্র থেকে 1000 থেকে 2000 মিটার পর্যন্ত উচ্চতাযুক্ত হয়, যেমন ভারতের আরাবল্লী। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দেখো দিয়েছি মোচাকৃতি আগ্নেয়গিরি কাকে বলে। বড় অগ্নুৎপাতের ফলে এর উৎপত্তি হয়। ঘন লাভাভস্য গলিত পদার্থ ভূগর্ভ থেকে বের হয়ে ভূপৃষ্ঠে জমা হয় এবং শঙ্কু বা মোচাকৃতি আগ্নেয়গিরি সৃষ্টি করে। জাপান ও কামচাটকা উপদ্বীপে এই ধরনের আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়। এবারে দেখো 4 নম্বর দিয়েছি। 4 নম্বর হচ্ছে ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য লেখো। সেটা হচ্ছে ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য হচ্ছে আবহবিকার ও ক্ষয়ীভবনের ফলে প্রাচীন পর্বত বা উচ্চভূমি নিচু হয়ে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি করে। 2, এই পর্বতের উচ্চতা কম হয়। 3, এই পর্বত কঠিন ও প্রাচীন শিলা দিয়ে গঠিত। 4, পর্বতের শীর্ষদেশ প্রায় গোলাকার হয়। আচ্ছা, এবারে দেখো 4 নম্বর হয়ে গেল। এবার হচ্ছে 5 নম্বর প্রশ্নটা দেখো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে পর্বতের গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্ন, পর্বতের গুরুত্ব লেখো। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পর্বত মানুষের জীবনযাত্রাকে নানাভাবে প্রভাবিত করে। যেমন 1, পর্বত কোনো বৃহৎ অঞ্চলের জলবায়ুকে প্রভাবিত করে। জলীয় বাষ্পীপূর্ণ বায়ু সমান্তরালে প্রবাহিত হওয়ার সময় পর্বত শৈলকে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং কখনো শীতলতার হাত থেকে রক্ষা করে। যেমন হিমালয় পর্বত অবস্থানের ফলে পর্বত উত্তর ভারতের তুলনামূলকভাবে আর্দ্র থাকে জলবায়ু। আবার শীতকালে অতি শীতল সাইবেরিয়া থেকে আসা বাতাসকে প্রতিরোধ করে ভারতকে শীতলতা থেকে রক্ষা করে। 2, উচ্চ পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ ও তুষার গলার জলে নিত্যবহ নদ নদীর সৃষ্টি হয়। এই নিত্যবহ নদ নদীর জলকে কেন্দ্র করে কৃষিপ্রধান অঞ্চল গড়ে ওঠে। নদীর জলকে মানুষ নিত্য ব্যবহার করে কৃষি, জলবিদ্যুৎ উৎপাদনে ইত্যাদিতে কাজে ব্যবহার করে। যেমন ভারতের গঙ্গা, যমুনা, শতদ্রু প্রভৃতি বরফ গলার জলে নদীর ভূমিকা অসাধারণ। 3, পর্বতকে কেন্দ্র করে গড়ে ওঠে বনভূমি। বনভূমির উপর ভিত্তি করে কাষ্ঠ শিল্প, নরম কাঠের শিল্প, পর্যটন শিল্প এগুলোই গড়ে উঠেছে। তাছাড়া নানা রকম ওষুধও পার্বত্য অঞ্চল থেকে পাওয়া যায়। 4, পর্বতকে খনিজ সম্পদের ভান্ডার বলে। যে সকল কারণ হচ্ছে লৌহ আকরিক, তাম্র, কয়লা, খনিজ লবণ, সোনা, রূপা ইত্যাদি পার্বত্য অঞ্চলে প্রচুরই পাওয়া যায়। 5, উচ্চ পার্বত্য অঞ্চলে প্রাকৃতিক কারণে গড়ে ওঠে পার্বত্য রিসর্ট বা পর্যটন কেন্দ্র, আর সেজন্য পর্যটন শিল্পেরও বিকাশ ঘটে। আচ্ছা, এবারে দেখো 6 নম্বর প্রশ্ন হচ্ছে মালভূমি গুরুত্ব লেখো। 1, মালভূমি মানব জীবন যাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। যেমন 1, বহু পূর্বে মালভূমি প্রধানত প্রাচীন শিলা দ্বারা গঠিত হয়, ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজ সমৃদ্ধ হয়।
ও খনিজ সম্পদকে কেন্দ্র করে বহু মানুষ জীবন ও জীবিকা নির্বাহ করে। ভারতের ছোটনাগপুর মালভূমি ভারতের খনিজ ভাণ্ডার নামে পরিচিত, তার প্রকৃষ্ট একটি উদাহরণ। আচ্ছা, 2, পর্বতবেষ্টিত মালভূমি অঞ্চল বৃষ্টিহীন, যে অল্প বৃষ্টিপাত হয় ফলে কৃষিকার্যের পক্ষে ভালো নয়। এছাড়া অধিকাংশ মালভূমি অঞ্চলে কম বেশি জনবসতি গড়ে ওঠে। 3, কোনো মালভূমি, যেমন লাভা মালভূমি, কৃষি উপযোগী মৃত্তিকা গঠন করে, যেমন লাভা মৃত্তিকা বা কালো মাটি তুলো ও ধান চাষের পক্ষে উপযোগী। 4, মালভূমি বন্ধুর কিন্তু পার্বত্য অঞ্চলের তুলনায় কম, ফলে সড়কপথ ও রেলপথের যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। 5, মালভূমি বন্ধুর ভূপ্রকৃতি হওয়ার জন্য নদ নদী খরস্রোতা হয়, আর যার ফলে জলবিদ্যুৎ উৎপাদনের খুব সহায়ক হয় খরস্রোতা নদী। আচ্ছা, 6, মালভূমি অঞ্চলে নদী জলপ্রপাতকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে, মানুষের অর্থনৈতিক জীবনযাত্রাকে যা প্রভাবিত করে। আচ্ছা, 7, অনেক সময় বনজ ভিত্তিক, খনিজ ভিত্তিক ও কৃষি ভিত্তিক বিভিন্ন শিল্প বিকাশ লাভ করে। 8, মালভূমি শীতল ও অনুকূল আবহাওয়া হওয়ার জন্য নানা রিসর্ট গড়ে ওঠে, যেমন শিলং, যেমন ভারতে আছে। আচ্ছা, এবারে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, দেখো 9 নম্বরে, সেটা হচ্ছে সমভূমির গুরুত্ব লেখো। আচ্ছা, সমভূমির গুরুত্ব বলছি। মানুষের বসবাস, জীবনযাপন, যে বিস্তৃত সমভূমি গুরুত্বপূর্ণ। 2, পৃথিবীর অধিকাংশ বড় বড় সমভূমি কোনো না কোনো বড় নদীর কাছে কাজের ফলে গঠিত হয়েছে, ফলে উর্বর কৃষি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়। সমতল ভূমি বসবাসের উপযোগী এবং সড়ক ও রেলপথের সাথে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। বিভিন্ন শিল্প, কলকারখানা স্থাপন ও বিকাশের পক্ষে সমভূমি সর্বাধিক উপযোগী। 4, বসবাসের পক্ষে, গৃহ নির্মাণের পক্ষে সমভূমি অনুকূল। 5, মানব সভ্যতা বা বিকাশে নদী উপত্যকায় সমভূমি অঞ্চলের গুরুত্ব বহু প্রাচীন কাল থেকে চলে আসছে, যেমন সিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, এগুলো। আচ্ছা, এবার হচ্ছে 6, পশুচারণ ক্ষেত্র হিসেবে তৃণভূমির ভূমিকা সমভূমি অঞ্চলে গুরুত্বপূর্ণ। তৃণভূমি সমভূমি অঞ্চলে খুবই দেখতে পাওয়া যায়। তারপরে আছে 7, সমভূমি কৃষিকার্যের পক্ষে উপযোগী। কৃষি উন্নতির প্রধান কারণ জলসেচ সমভূমি অঞ্চলের জলসেচ ব্যবস্থা অনেক সহজ ও স্বল্প ব্যয়ে যুক্ত হয়। তাছাড়া নিত্য প্রয়োজনে পরিবহন ব্যবস্থায় সমভূমিতে নদীর ভূমিকা অতুলনীয়। আচ্ছা, আর একটি পয়েন্ট হচ্ছে যে কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার আদর্শ কেন্দ্রে হচ্ছে সমভূমি। এইসব কারণে পৃথিবীর প্রায় 75% মানুষ সমভূমি অঞ্চলে বাস করে। আচ্ছা, এই যে মালভূমি, পর্বতের গুরুত্ব, মালভূমির গুরুত্ব, সমভূমির গুরুত্ব, এগুলো 3 নম্বর করে আছে। আমি একটু বেশি বেশি করে বলেছি, এগুলো মোটামুটি তোমরা 3-4টে পয়েন্ট লিখলেই হবে। আচ্ছা, এবার হচ্ছে 5 নম্বরের প্রশ্ন বলে দিলাম। 5 নম্বরের প্রশ্ন বলে দিলাম, 3 নম্বর 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো সব বলে দিলাম। এবারে আছে 1 নম্বর প্রশ্নগুলো। এই 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো আমি কিন্তু এগুলো বলবো না, মানে প্রশ্নগুলো বলে দিচ্ছি, উত্তরগুলো বলবো না। সেই উত্তরগুলো তোমরা নিজেরা লিখবে। আচ্ছা, খাতায় লিখে রাখবে, স্কুল খুললে আমি কারেকশন করে দেবো। আচ্ছা, এগুলো একদম পুরো এক কথায় যেরকম তোমাদের প্রশ্ন আসে সেরকম ভাবে দিয়েছি। আচ্ছা, 1 দেখো রয়েছে, সঠিক উত্তরের পাশে রাইট চিহ্ন দাও, এরকম করে পরীক্ষায় আসে। তার মধ্যে এ দিয়েছি, কাশ্মীর উপত্যকা হলো প্লাবনভূমি, হ্রদ সমভূমি, টিল সমভূমি।
যেটা তোমার ঠিক মনে হবে সেটার পাশে রাইট চিহ্ন দেবে। বি, স্তূপ পর্বতের উদাহরণ, হিমালয় দিয়েছি, আরাবল্লী দিয়েছি, ব্ল্যাক ফরেস্ট দিয়েছি। যেটা তোমার ঠিক মনে হবে সেটাতে রাইট চিহ্ন দেবে। আচ্ছা, 2, শূন্যস্থান পূরণ করো। এ, ভারতের মধ্যে কাশ্মীরের ড্যাশ সবচেয়ে উঁচু। বি, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ ড্যাশ। 3, এক কথায় উত্তর দাও। 1 নম্বর করে আছে। তার মধ্যে এ, পৃথিবীর ছাদ কাকে বলে, আর বি হচ্ছে মোনাডং কে। 4, শুদ্ধ আর অশুদ্ধ লিখবে। যেটা তোমার শুদ্ধ মনে হবে সেটা শুদ্ধ লিখবে, সু লিখবে, আর যেটা তোমার অশুদ্ধ মনে হয় অ লিখলেই হবে। তার মধ্যে এ আছে, উদভঙ্গ অধভঙ্গ স্তূপ পর্বতে দেখা যায়। আর বি আছে, আগ্নেয় পর্বতে জীবাশ্ম দেখা যায়। আচ্ছা, এবারে 5 নম্বর দিয়েছি, তোমাদের থাকে পরীক্ষায়, বাম দিকের সাথে ডান দিক মেলাও। দেখো, তার মধ্যে এ দিয়েছি একদিকে পৃথিবীর ছাদ, আর তার পাশে এ দিয়েছি আরাবল্লী। বি দিয়েছি ক্ষয়জাত পর্বত, তার পাশে বি দিয়েছি পর্বত বেষ্টিত। আচ্ছা, সি দিয়েছি তিব্বত মালভূমি, আর এদিকে সি দিয়েছি পামির। তোমাদের যেটা যেটা ঠিক সেটা অনুযায়ী তোমরা পাশাপাশি ওটা লিখে দেবে। এই উত্তরগুলো